দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের জন্য আমি ভৌতবিজ্ঞানের চলতড়িৎ যে অধ্যায়টা রয়েছে অর্থাৎ কারেন্ট ইলেকট্রিসিটি, সেই বিষয়ে আমি ক্লাস শুরু করছি। আজকে আমার চলতড়িতের উপর প্রথম ক্লাস। দেখো, চলতড়িৎ বুঝতে গেলে প্রথমে আগে তড়িৎ আধান কি সেইটা একটু বুঝতে হবে। এইটা বোঝার জন্য আমরা একটু ক্লাস 9-এর একটা অধ্যায় ছিল যেখানে পরমাণুর গঠনটা একটু আমরা বুঝেছিলাম, সেই জায়গায় একটু ফিরে যেতে হবে। দেখো, পরমাণুর গঠনে আমরা দেখেছি যে একটা পদার্থ সামগ্রিকভাবে নিস্তড়িত, মানে ধরো একটা লোহার টুকরো বলো বা ধরো তুমি একটা তামার টুকরো যাই বলো না কেন, সমস্ত পদার্থই সামগ্রিকভাবে নিস্তড়িত। কেন? কারণ তার যে অ্যাটমিক স্ট্রাকচারটা আমরা দেখেছিলাম, সেই অ্যাটমিক স্ট্রাকচারে দেখা গেছিল যে একটা পদার্থে যতগুলি প্রোটন কণিকা থাকে ঠিক ততগুলোই ইলেকট্রন কণিকা থাকে। হ্যাঁ, নাম্বার অফ প্রোটন এবং নাম্বার অফ ইলেকট্রন এরা সমান হয়। এবং আমরা এটাও জানি যে একটা ইলেকট্রনের চার্জ এবং একটা প্রোটনের চার্জ ইকুয়াল, বাট ইলেকট্রন হচ্ছে নেগেটিভলি চার্জ, বাট প্রোটন পজিটিভলি চার্জড। সেই কারণেই যখন একটা পদার্থ তৈরি হয়, একটা অ্যাটম তৈরি হয়, অ্যাটমের মধ্যে নাম্বার অফ ইলেকট্রন আর নাম্বার অফ প্রোটন সমান হওয়ার ফলে ইলেকট্রনের মোট চার্জ মাইনাসে যত হয়, প্রোটনের মোট চার্জ প্লাসে ততই হয়। প্লাস মাইনাস পরস্পরকে ক্যান্সেল করে দেয়, সেই কারণে একটা পদার্থ সামগ্রিকভাবে নিস্তড়িত হয়। এখন আমরা আরেকটা জিনিসও পড়েছিলাম, স্থির তড়িৎ বলে একটা অধ্যায় ছিল ক্লাস 8-এ। সেখানে দেখানো হয়েছিল যে ধরো দুটো বেলুনকে তুমি ঘষছো, বা ধরো সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে যে আমরা চিরুন দিয়ে যখন মাথার চুল আঁচড়াই, তখন দেখা যায় কিছুক্ষণ পর মাথার চুলকে চিরুন যেন একটু আকর্ষণ করছে। এর পেছনে কারণ কি ছিল? যে যখন দুটো বস্তুর মধ্যে ঘর্ষণ হয়েছিল, তখন যে কোনো একটা বস্তু কিছু পরিমাণ ইলেকট্রন আরেকটা বস্তুতে দিয়ে দিচ্ছিল। এইবার কিন্তু যখন ইলেকট্রন দিয়ে দেবে তখন, মানে আমি সাপোজ এইখানে একটা এক্সাম্পল নিই, ধরো এ আর বি দুটো বস্তু, যখন তারা নিউট্রাল ছিল, যখন তারা আলাদাভাবে আছে, তাদের এর মধ্যে যতগুলো প্রোটন ততগুলোই ইলেকট্রন আছে, ফলে এ নিউট্রাল, অর্থাৎ এর কোনো চার্জ নেই। ঠিক একই রকমভাবে বিতেও যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন, বিও নিউট্রাল, এর মধ্যে কোনো চার্জ নেই। কিন্তু এইবার যদি এ আর বিকে নিয়ে আমি ঘর্ষণ ঘটাই, মানে এ আর বিকে যদি ঘষা হয়, তাহলে যদি এই ঘটনাটা ঘটে যে ধরো সাপোজ সাম ইলেকট্রনস আর কিছু ইলেকট্রন এ থেকে বিতে পৌঁছে গেল, তাহলে কি ঘটনা ঘটবে? দেখো, এতে ইলেকট্রন এ থেকে চলে যাওয়ার ফলে ইলেকট্রন কমে যাবে। ইলেকট্রন কমে যাওয়া মানে কি? এর মধ্যে যে নেগেটিভ চার্জ যতটা ছিল এখন তার থেকে কমে গেল, কিন্তু পজিটিভ চার্জ যতটা ছিল ততটাই আছে। ফলে ধনাত্মক যতটা ছিল ততটাই আছে, ঋণাত্মক কিছুটা কমে গেল। তার ফলে কি হলো? এটা ওভারঅল প্লাস্ট হয়ে গেল, পজিটিভ চার্জ হয়ে গেল। অর্থাৎ ইলেকট্রন এ ছেড়ে দেওয়ার ফলে ইলেকট্রন ধনাত্মক তড়িৎ আধানে আহিত হলো। আর বি কি করলো? ইলেকট্রন গ্রহণ করলো। গ্রহণ করার ফলে কি হলো? সে তার মধ্যে যতগুলো প্রোটন ছিল ততগুলোই রয়েছে, কিন্তু ইলেকট্রন বেড়ে গেছে, অর্থাৎ তার ঋণাত্মক আধান বেড়ে গেছে। ঋণাত্মক আধান বেড়ে যাওয়ার ফলে সে সামগ্রিকভাবে ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়ে পড়বে। এই যে ঘটনাটা, এইটাই হচ্ছে যে একটা পদার্থ কেন তড়িৎগ্রস্ত হয়, কেন একটা পদার্থ চার্জড হয়ে যায়। এই যে আমি বারবার এই চার্জড কথাটা বলছি, এইটাই হচ্ছে তোমরা এইটাকে আধান বলতে পারো। এর একটা অন্য ডেফিনেশন হয়, কিচ্ছু বুঝবে না আমি যদি ডেফিনেশনটা এইভাবে বলি, যেটা ডেফিনেশন সেটা তোমাদের বোঝাটা একটু ডিফিকাল্ট। এই কারণে তোমরা তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র এই সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নেই। তাও আমি যদি সংজ্ঞাটা দিই, যে এরকমভাবে বলা যেতে পারে যে যদি আধান হচ্ছে এমন একটা ধর্ম, যে ধর্মের জন্য একটা বস্তুকে কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে এলে সে একটা আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে। এইটা একটা ডেফিনেশন বলা যেতে পারে, কিন্তু আমি বলবো তোমরা এইভাবে বলছো যে ইলেকট্রন প্রোটন এরা তড়িদাহিত কণা, এদের ইলেকট্রনের আদান প্রদানের ফলে বস্তু তড়িৎগ্রস্ত হয়ে পড়ে। এই যে বস্তুর তড়িদাহিত হয়ে পড়ার ঘটনাটা আমরা যে ধর্মের সাহায্যে প্রকাশ করব, যে কোয়ান্টিটির সাহায্যে প্রকাশ করব, সেটাই হচ্ছে বস্তুর আদান। যেমন এখানে ইলেকট্রন চলে যাওয়ার ফলে পজিটিভ তড়িৎগ্রস্ত হয়ে গেল, তার তো একটা পরিমাণ থাকবে, সেই যে আমরা মাপবো সেটাই হচ্ছে তড়িৎ আদান। ঠিক একই রকমভাবে এও তড়িৎগ্রস্ত হলো, কতটুকু তড়িৎগ্রস্ত হলো সেটাই হচ্ছে তড়িৎ আধান। ওকে, চার্জ। হ্যাঁ, আমরা নর্মালি একটি ইলেকট্রনের চার্জ
চার্জ আমরা ধরে নিই, আমরা জানি -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। মাইনাস কেন? নেগেটিভ। ঠিক একই রকম ভাবে একটি প্রোটনের চার্জ সেটা হয় একদম ইলেকট্রনের সমান কিন্তু ধনাত্মক, এইটাই ডিফারেন্স। হ্যাঁ, কুলম্ব, হ্যাঁ, সি ফর কুলম্ব। এখানে আমরা একটু আলাদা করে উল্লেখ করে দিই, আধানের এককটা কিন্তু আমরা যে ব্যবহার করেছি এসআই ইউনিট, আমরা এসআইটাই ব্যবহার করতে অভ্যস্ত, তাও আমরা সিজিএসটাও শিখে নেব। আধানের একক কি? আধানের একক আমরা এসআই পদ্ধতিতে বিজ্ঞানী কুলম্বের নাম অনুসারে এর এককটা হয় কুলম্ব। আমরা সংক্ষেপে বড় হাতে সি দিয়ে এটাকে লিখে অভ্যস্ত, কুলম্ব। আর এসআই ইউনিট হয় আরেকটা ইউনিট হয় যেটাকে আমরা বলি ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা সিজিএস ইউনিটও বলা যেতে পারে, সেটা হচ্ছে ইএসইউ আধান। এই ইএসইউ কথাটার মানে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। হ্যাঁ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। আধান কথাটা বলতে হবে কারণ ইএসইউ তুমি ভোল্টেজের ক্ষেত্রেও ইএসইউ এককে লেখা যায়, একই রকম ভাবে আধানের ক্ষেত্রেও ইএসইউ এককে লেখা যায়। সেই জন্য তুমি যখন যে কোয়ান্টিটি বলছো, ধরো তুমি ভোল্টেজ মাপছো, তখন ইএসইউ বিভব বলতে হবে বা ইএসইউ ভোল্ট বলতে হবে। হ্যাঁ, এই হচ্ছে তোমার এসআই এবং সিজিএস একক। এবং এদের মধ্যে সম্পর্কটা আমরা একটু জেনে রাখি কি 1 কুলম্ব ইকুয়াল টু হয় 3 × 10⁹ ইএসইউ আধানের সমান। এই হচ্ছে আমাদের চার্জের সম্পর্কে প্রাথমিক ধারণা। এইবার আমরা এই চার্জটুকু জেনে ফেলার পর যে যে বিষয়গুলো নিয়ে ডিসকাস করব, আজকের ক্লাসে আমি যে যে বিষয়গুলো একটু জানাবো তোমাদের, সেটা হচ্ছে স্থির তড়িতের একটা সূত্র আছে, কুলম্বের সূত্র, ওইটা একটু পড়াবো। তারপরে চলে যাবো আমরা তড়িৎ বিভব কি, তড়িৎ বিভব পার্থক্য কি, আর তড়িৎ চালক বল কি, এই কটা বিষয় আজকে আমি তোমাদের পড়াবো। আমরা একটু কুলম্বের সূত্রটা একটু বলি। স্থির তড়িতের কুলম্বের সূত্র, স্থির তড়িতের কুলম্বের সূত্র কি বলা হয় এখানে? ধরো তোমাকে দুটো আধান দেওয়া হয়েছে, যে আধান আমরা একটু আগে দেখিয়েছিলাম যে আধান মানে হচ্ছে সে তড়িৎগ্রস্ত বস্তু, সেটাই হচ্ছে আধান। তো এখন আমি দুটো আধান নিয়েছি, ধরো একটা আধান Q1 এবং তার কাছে আরেকটা আধান রয়েছে, সেটা হচ্ছে Q2। তা আধানের ধর্মই হচ্ছে তারা পরস্পরকে হয় আকর্ষণ করবে নতুবা বিকর্ষণ করবে। আকর্ষণ কখন করবে? যদি তারা বিপরীত প্রকৃতির আধান হয়, অর্থাৎ ধরো Q1 আর Q2 তারা একটা প্লাস একটা মাইনাস হলো, তখন তাদের মধ্যে একটা অ্যাট্রাকশন তৈরি হবে। আর যদি তারা সম প্রকৃতির হয়, অর্থাৎ Q1 Q2 দুটোই একসঙ্গে নেগেটিভ অথবা Q1 Q2 দুটোই একসঙ্গে পজিটিভ, এই রকম ক্ষেত্রগুলিতে তারা পরস্পরকে বিকর্ষণ করবে, অর্থাৎ সম প্রকৃতির আধান পরস্পরকে বিকর্ষণ করে। সেই আকর্ষণ হোক বা বিকর্ষণ, সেটা তো একটা বল, সেই বলটার পরিমাণ কত হবে সেইটাই বিজ্ঞানী কুলম্ব একটা সূত্রের আকারে বলেছিলেন। সেই সূত্রটাই কি বলা হয়েছে? যে দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা তাদের যে আধান দুটো আছে তাদের গুণফলের সমানুপাতিক, এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব, এই যে দূরত্বটা তার বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ মানে আমি যদি ম্যাথমেটিক্যালি সূত্রটা বলে নিলাম, ম্যাথমেটিক্যালি যদি বলি যে যদি আমরা ধরে নিই যদি Q1 ও Q2 আধান দুটির মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল F হয়, তবে কুলম্বের সূত্র অনুসারে আমরা লিখতে পারি কি, লিখতে পারি না তাদের মধ্যে সেই আকর্ষণ বা বিকর্ষণ বল এফটা হলো কি না Q1 ও Q2 এর গুণফলের সমান, অর্থাৎ আধান দুটির গুণফলের সমান, মানে Q1 × Q2। এই আকর্ষণ বা বিকর্ষণ বল সমানুপাতিক, এটা সমানুপাতিক চিহ্ন, আধান দুটির গুণফলের সমানুপাতিক। আর কি বলা হয়েছে? এদের মধ্যবর্তী দূরত্ব, এই যে দূরত্বটা রয়েছে তার বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে ব্যস্তানুপাতিক মানে 1 আকারে লিখতে হবে, বর্গ অর্থাৎ স্কোয়ার করে নিতে হবে, r² এর ব্যস্তানুপাতিক। হ্যাঁ, এটা একটু ভেবে দেখো, এটা খুব স্বাভাবিক। একটু যদি তোমরা এক্সপ্লেন করো, মানে একটু যদি বোঝার চেষ্টা করো, দেখো দুটো আধান তারা যত কাছাকাছি থাকবে তাদের মধ্যে আকর্ষণ বল বেশি হবে, অর্থাৎ আর যত ছোট হবে এফ তত বড় হবে। তার মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক হওয়াটাই স্বাভাবিক। আবার আর যত
আর যত বড় হবে, মানে Q1 থেকে Q2 যত দূরে যাবে তত আকর্ষণ বলটা কমে যাবে, অর্থাৎ আর বড় হওয়া মানে F ছোট হওয়া। আবার Q2 যদি কাছে চলে আসে, অর্থাৎ আরটা যদি ছোট হয়, তখন আকর্ষণ বল Fটা বড় হয়ে যাবে, আকর্ষণ বা বিকর্ষণ বল। তার মানে এদের F এর সাথে আর এর সম্পর্কটা ব্যস্তানুপাতিক। এটা যেমন ঠিক, আবার এটা একটু ভেবে দেখো যে দুটো আধান তুমি নিয়েছো, আধানের মান যত বেশি হবে, অর্থাৎ এই Q1 Q2 যত বড় হবে, তাদের মধ্যে অ্যাট্রাকশন বা রিপালশন যে ফোর্সটা সেটা বড় হবে, সেই জন্য এরা গুণফলের সাথে সমানুপাতিক। এই হচ্ছে কুলম্বের সূত্র। আরেকবার একটু বলে দিই যে দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল তাদের আধান দুটির গুণফলের সমানুপাতিক, যেটা এই স্টেটমেন্টে দেখানো হয়েছে, এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, যেটা এই স্টেটমেন্টের সাহায্যে দেখানো হচ্ছে। এইবার এই দুটোকে যদি আমরা এক করি, যেটাকে আমরা যৌগিক ভেদের উপপাদ্য বলি, তাহলে কি দাঁড়াবে? যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে, যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি যে F is proportional to Q1 Q2 by R square, এবং F equals to অনলাইনে লিংক, তোমার মোবাইল নাম্বার, তোমার মোবাইল নাম্বারে পাঠাবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যেটা বলছিলাম যে F is proportional to Q1 Q2 by R square, এবং F equals to K into Q1 Q2 by R square, অর্থাৎ এখানে একটা ধ্রুবক এলো, এটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এটা একটা নামও আছে, হ্যাঁ, এটা আপাতত এইটুকুই জানো, কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, যেটা মাধ্যমকে সূচিত করে, মানে আধান দুটো কোন মাধ্যমে আছে সেটাকে সূচিত করে। এই হলো কুলম্বের সূত্র। এইবার আমাদের চলে যেতে হবে বিভবের ধারণাতে। তড়িৎ বিভব কি? দেখো, তড়িৎ বিভব এর দুটো ডেফিনেশন হয়, একটা হচ্ছে ফিজিক্যালি বোঝা, আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যালি আমাদের বুঝতে হবে। দেখো, এটাকে যদি আমরা এইভাবে বলি যে তড়িৎ বিভব হচ্ছে একটা পদার্থের সেই ধর্ম যে ধর্মের সাহায্যে ঠিক হয় তড়িৎ প্রবাহের অভিমুখ, মানে দুটো বিভবের মধ্যে আমরা যদি কোনো পরিবাহী যুক্ত করে দিই, তাহলে তড়িৎ প্রবাহের অভিমুখটা কোন দিকে হবে সেইটা ঠিক করে দেয় তড়িৎ বিভব। এখন এই কথা দিয়ে কিছুই বোঝা যাবে না, আগে তাহলে আমাকে এটা ভেবে নিতে হবে যে উচ্চ বিভব কি, নিম্ন বিভব কি, তারপরে আমি এই কথাটাকে এক্সপ্লেন করতে পারবো। তড়িৎ বিভবের দুটো ভাগ করা হয়, উচ্চ বিভব আর নিম্ন বিভব। দেখো, আমরা একটু আগেই একটা কথা বলেছিলাম যে তড়িৎগ্রস্ত বস্তু কি করে হয়, যে যদি দুটো বস্তুর মধ্যে আমরা ঘর্ষণ করি তাহলে তড়িৎগ্রস্ত হতে পারে, বা অন্য কোনোভাবে করা যেতে পারে। এখন যদি এরকম হয় যে একটা বস্তু এমনভাবে তড়িৎগ্রস্ত হয়েছে যে সে পজিটিভলি চার্জ হয়ে গেছে, তখন আমরা, অর্থাৎ ধনাত্মক আধানে আহিত হয়েছে, তখন তাকে আমরা উচ্চ বিভব বলতে পারি। তখন উচ্চ বিভব কারা? ধনাত্মক আধানে আহিত বস্তুকণা কে আমরা উচ্চ বিভবে আছে বলে ধরে নিতে পারি। অর্থাৎ এরকম যদি হয় যে একটা বস্তু এরকম প্লাস আধানে আহিত আছে, তখন আমরা বলি যে এটা উচ্চ বিভব। ঠিক একই রকমভাবে নিম্ন বিভব কাকে বলবো? যে একটা বস্তু কণা যদি এরকম হয় যে মাইনাস আধানে আহিত আছে, তখন আমরা তাকে বলবো নিম্ন। এটা, এই কনসেপ্টটা কিন্তু অন্যরকমও হতে পারে, হ্যাঁ, আমি এর থেকে বেশি আর কিছু বলছি না, জাস্ট তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে নাও এই দুটো দিয়ে, যে উচ্চ বিভব কি, ধনাত্মক আধানে আহিত, নিম্ন বিভব কি, ঋণাত্মক আধানে আহিত। সবসময় যে এরকম হতেই হবে নাও হতে পারে। যে ধরো একটা এক্সাম্পল শুধু বলি, ধর দুটো বিভব রয়েছে, দুটোই হচ্ছে প্লাস, কিন্তু একটা বেশি প্লাস একটা কম প্লাস, সেখানে কিন্তু যেটা বেশি প্লাস আধানে আহিত সেটা উচ্চ হয়ে গেল, কম্পেয়ার করলে যেটা কম প্লাস আধানে আহিত আছে সেটা কিন্তু নিম্ন বিভব ধরে নিতে হবে। হ্যাঁ, তা আমরা এইখানে প্লাস মাইনাস দিয়ে বুঝলাম। এখন এই সংজ্ঞাটা কি বলেছিলাম তড়িৎ বিভবে? সে তড়িৎ বিভব এমন একটা প্রপার্টি, সেটা ঠিক করে দেয় যে প্রবাহ মাত্রার অভিমুখ কী হবে। তাহলে আমরা সেই কনসেপ্ট থেকে এখানে যদি উচ্চ বিভবের সাথে নিম্ন বিভবে একটা পরিবাহী তার যুক্ত করে দিই, তাহলে নিয়ম হচ্ছে প্রবাহ মাত্রা সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। এটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা দিক, তড়িৎ
প্রবাহ মাত্রার দিক। ক্লিয়ার? তাহলে উচ্চ বিভব, নিম্ন বিভব এবং তড়িৎ বিভব, এই কনসেপ্টগুলো নিশ্চয়ই পরিষ্কার হয়েছে। এইবার আমরা বিভব প্রভেদের কনসেপ্টটা এখান থেকে করে নিতে পারি। উচ্চ বিভব বুঝলাম, নিম্ন বিভব বুঝলাম, তড়িৎ বিভব বুঝলাম। এবার বিভব প্রভেদ সেটা কি না, আমরা যদি উচ্চ বিভবকে V1 ধরি আর নিম্ন বিভবকে V2 ধরি, বিভব প্রভেদ হচ্ছে উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব। অর্থাৎ আমার এই ধরা অনুযায়ী V1 মাইনাস V2 হচ্ছে বিভব, অর্থাৎ বিভবের যে পার্থক্য। হ্যাঁ, বিভব প্রভেদ হচ্ছে যে দুটো বিন্দুর মধ্যে আমি বিভব প্রভেদ নির্ণয় করব তাদের যে বিভবের পার্থক্য, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবকে বাদ দিলে যেটা হয় সেটা হচ্ছে বিভব প্রভেদ। এটাকে আমরা V দিয়ে ডিনোট করতে পারি। এইটাই হচ্ছে বিভব প্রভেদ। আবার আমরা যদি ম্যাথমেটিক্যালি ডেফিনেশনটা পেই, এটা হচ্ছে বিভব, উচ্চ বিভব, নিম্ন বিভব, বিভব প্রভেদ বুঝলাম, এটা ফিজিক্যাল ডেফিনেশন বললাম। আমরা যদি ম্যাথমেটিক্যালি সংজ্ঞাটা নিতে চাই তাহলে কি হবে, গাণিতিকভাবে সংজ্ঞাটা কি হবে, গাণিতিক সংজ্ঞা। হ্যাঁ, বিভব, তড়িৎ বিভব, অবশ্যই তড়িৎ বিভব কি, ধরো এইটা একটা তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র মানে কি, যে এমন একটা অঞ্চল যে অঞ্চলে আমি অন্য কোনো আধানকে যদি নিয়ে আসি সে একটা বল অনুভব করবে, সেইটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তার মানে এই জায়গায় একটা চার্জ রয়েছে, সে তার চারিদিকে একটা এমন অঞ্চল তৈরি করেছে যেখানে অন্য কোনো চার্জকে যদি নিয়ে আসি সে একটা বল অনুভব করবে, এটাকে আমরা তড়িৎ ক্ষেত্র বলি। যেমন তড়িৎ ক্ষেত্রের কোনো প্রত্যেকটা বিন্দুতেই কিন্তু বিভব থাকে। ধরো আমি এই পি বিন্দুতে বিভবটাকে নির্ণয় করতে চাইছি, তড়িৎ ক্ষেত্রে পি বিন্দুতে বিভব নির্ণয় করতে চাইছি। কারণ সংজ্ঞাটা কি হবে, সংজ্ঞাটা হচ্ছে যে অসীম, ধরো এটা অসীম দূরত্ব। অসীম তো আমরা অ্যাকচুয়ালি দেখাতে পারি না, মানে আমি তোমাদের বোঝানোর জন্য অনেক দূর থেকে অসীম দূরত্ব এরকম একটা জায়গা থেকে, অসীম মানে নিশ্চয়ই বুঝতে পারছো যে তুমি যেটা কল্পনা করছো তার থেকেও বড় এমন একটা বিষয়, যে অসীমকে আমরা অ্যাকচুয়ালি ইমাজিনই করতে পারি না। অনেক দূরে একটা বস্তু আছে, অনেক দূরে একটা আধান আছে। এবার ধরো অনেক দূর থেকে সংজ্ঞাটা একটু বলে নিই কি, যে একটি একক ধনাত্মক আধানকে অসীম থেকে, এটা যদি অসীম হয়, অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, এখানে সেটা পি বিন্দু বলেছে, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কার্য করতে হয় সেই কার্যটাই হচ্ছে তড়িৎ বিভব। আবার বলে দিচ্ছি সংজ্ঞাটা, যে অসীম থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কার্য করতে হয় সেটা হচ্ছে তড়িৎ বিভব। তো আমি যদি ধরে নিই যে এই অসীম দূরত্বে একটা প্লাস কিউ চার্জ আছে, তাকে পি বিন্দুতে আনতে ডাব্লু কার্য করা হয়েছে, তাহলে বাই ডেফিনেশন প্লাস কিউ, কিন্তু এটা একক হয়নি, একক মানে হচ্ছে 1, তো এটা তো প্লাস কিউ চার্জ আছে। তাহলে আমি এখানে যদি ধরে নিই যে প্লাস কিউ আধানকে পি বিন্দুতে আনতে কৃতকার্য যদি ডাব্লু হয়, তবে ধরে নাও, হ্যাঁ, সংজ্ঞা অনুযায়ী একক ধনাত্মক আধান +1, একক ধনাত্মক আধান মানে হচ্ছে +1, এটা হচ্ছে একক ধনাত্মক আধান। আধানকে পি বিন্দুতে আনতে কৃতকার্য সেটা হচ্ছে W/Q, ঐকিক নিয়ম। এই তার মানে একক ধনাত্মক আধানকে পি বিন্দুতে আনতে কার্য হচ্ছে W/Q। সংজ্ঞা অনুযায়ী একক ধনাত্মক আধানকে আনতে যে কার্য করা হয় তাকে আমরা বিভব বলি, অর্থাৎ এইটাই হচ্ছে পি বিন্দুর বিভব, যাকে আমরা V দিয়ে ডিনোট করি। তার মানে এক্সপ্রেশনটা কি দাঁড়ালো, V = W/Q। অসীম থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় সেটাই হচ্ছে ওই বিন্দুর তড়িৎ বিভব। ওকে, আচ্ছা, এবার যে বিভবটা আমাদের পড়া হলো, আমরা বিভবের একক, একই সঙ্গে বিভব প্রভেদের একক, দুটো স্বাভাবিকভাবে একই কোয়ান্টিটি, একই একক হবে। হ্যাঁ, তড়িৎ বিভব এবং একই সঙ্গেও বিভব প্রভেদের এককটা আমরা একটু জেনে নিই কি, সেটা এসআই পদ্ধতিতে হয় ভোল্ট। হ্যাঁ, ভোল্ট, তোমরা এটাকে ক্যাপিটাল ভি অক্ষর দিয়ে ডিনোট করতে পারো। আর সিজিএস এ হয় স্ট্যাট ভোল্ট।
স্ট্যাট ভি দিয়ে লেখে, বা ইএসইউ, একটু আগে তোমরা পড়েছো ইএসইউ, এখানে বিভব কথাটা উল্লেখ করতে হবে। ওখানে যেন ইএসইউ চার্জ, ইএসইউ আধান বলেছিলাম, এখানে ইএসইউ বিভব। এইটাই হচ্ছে এসআই এবং সিজিএস ইউনিট। এবং একই সঙ্গে এদের সঙ্গে যে রিলেশনটা সেটা একটু আমরা জেনে নিই। সেটা হচ্ছে 1 ভোল্ট ইকুয়াল টু হয় 1/300 স্ট্যাট ভোল্ট। এটা হচ্ছে এদের মধ্যে সম্পর্ক। এটা একটু মাথায় রাখবে, কনসেপচুয়াল জায়গা, হয়তো পরীক্ষার প্রশ্ন থাকতে পারে সরাসরি। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের রিলেশন। এই গেল তড়িৎ বিভব। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো আমরা এইখান থেকে 1 ভোল্ট কাকে বলে সেই ডেফিনেশনটা বের করে নিতে পারি। কি করে দেখো, আমি এখান থেকে একটু বুঝিয়ে দিই। আমি এই অংশটুকু মুছে নিয়ে 1 ভোল্টের সংজ্ঞা, মাঝে মাঝে পরীক্ষায় আমরা দেখেছি দেয় 1 ভোল্ট বিভব কাকে বলে। 1 ভোল্ট বিভব এর সংজ্ঞা, যে গাণিতিক রূপটা পেয়েছি সেইখান থেকে আমরা সংজ্ঞাটা বের করে নিতে পারি, মুখস্থ করার প্রয়োজন হবে না। দেখো আমরা যদি এইখান থেকে কিউটা তো জানি +1 ধরে নিয়েছিলাম, এসআইতে করছি, এসআইতে কিউ এর একক কিউ ইকুয়াল টু যদি +1 কুলম্ব হয় এবং যদি ডাব্লিউ ইকুয়াল টু 1 জুল, অর্থাৎ কৃতকার্যটা যদি 1 জুল হয়, তাহলে ভি এর জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি 1 ভোল্ট, কারণ আমরা একটু আগেই শিখেছি বিভবের একক হচ্ছে ভোল্ট। 1 ভোল্ট ইকুয়াল টু ডাব্লিউর জায়গায় হয়ে গেল 1 জুল ডিভাইডেড বাই কিউ এর জায়গায় 1 কুলম্ব, অর্থাৎ 1 ভোল্ট ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে 1 জুল পার কুলম্ব। মানে এবার কথায় যদি তুমি এটাকে লেখো, যেভাবে তুমি এই যে সংজ্ঞাটা লিখেছিলে সেইভাবে এটা বলতে পারো কি, +1 কুলম্ব আধানকে কোনো বিন্দুতে আনতে যদি +1 জুল কার্য করতে হয়, তাহলে সেই বিন্দুর বিভবকে আমরা বলতে পারি 1 ভোল্ট। দেখে নাও এই যে জিনিসটা এলো, 1 ভোল্ট জিনিসটা এলো কখন, যখন চার্জটা হলো +1 কুলম্ব এবং কৃতকার্যটা হলো, ওয়ার্ক ডানটা হলো +1 জুল। অর্থাৎ +1 কুলম্ব চার্জকে তড়িৎ ক্ষেত্রের বা ইলেকট্রিক ফিল্ডের কোনো একটা বিন্দুতে আনতে যদি 1 জুল কার্য করতে হয়, তখন সেই বিন্দুর বিভবকে আমরা 1 ভোল্ট বলে থাকি। ইজ ইট ক্লিয়ার? নেক্সট আমরা চলে যাব, বিভব পড়েছি, বিভব প্রভেদ পড়েছি, এইবার আমরা চলে যাব তড়িৎ চালক বল। দেখো তড়িৎ চালক বল, আমরা যে কোনো তড়িৎ কোষ অর্থাৎ যে সেলগুলো, ব্যাটারিগুলো বাজারে কিনতে পাই, সেখানে দেখবে ব্যাটারি গায়ে 1.5 ভোল্ট অথবা 3 ভোল্ট অথবা 5 ভোল্ট এই কথাটা লেখা থাকে। ওইটাই হচ্ছে তড়িৎ চালক বল। ইংরেজিতে আমরা এটাকে বলি ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। প্রথমে একটা কথা বলে রাখা দরকার, এখানে বল কথাটা উল্লেখ করা হয়েছে, কিন্তু এটা কোনো বল নয়। আমরা যে অর্থে ক্লাস 9-এ বলের সংজ্ঞা পড়েছি তা কিন্তু নয়। তড়িৎচালক বলটাও হচ্ছে এক ধরনের বিভব প্রভেদকে সূচিত করে, অর্থাৎ তড়িৎচালক বল দ্বারা এক ধরনের বিভব প্রভেদকে আমরা ডিনোট করি। সেটা কি, ধরো আমরা একটা ব্যাটারি কি করে তৈরি করি, আমি যদি যে সেল বা বাজারে যে ব্যাটারিগুলো কিনতে পাওয়া যায় সেগুলোর কথা একটু ভাবি, সেখানে কি ধর্ম কাজে লাগানো হয়, তড়িৎ বিশ্লেষণ ঘটিয়ে আমরা রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা। অর্থাৎ আমরা একটা ব্যাটারি সিম্বল কিরকম হয়, এরকম, এটা প্লাস এটা মাইনাস। অ্যাকচুয়ালি সেটা কি, সেটা হচ্ছে একটা ভোল্টামিটারে রাখা একটা প্লাস অ্যানোড এবং ক্যাথোড রাখা থাকে, হ্যাঁ তাই তো, এবং এর মধ্যে যে তড়িৎ বিশ্লেষণ যাকে ঘটানো হয় সেটা এখানে থাকে। তখন কি হয়, এদের মধ্যে একটা হচ্ছে কেমিক্যাল রিয়াকশন হয়। কেমিক্যাল রিয়াকশনের ফলে অর্থাৎ রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এইটাই তখন এই দুই তড়িৎদ্বারে একটাকে প্লাস আধান আর একটাকে মাইনাস আধানে আহিত করে। এইটাই তখন আমরা ব্যাটারি হিসেবে ইউজ করি। অর্থাৎ এখানে কি হচ্ছে দেখো, রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, হয়ে তড়িৎ শক্তি তৈরি হচ্ছে। এই যে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হলো, তার ফলে এই দুটো তড়িৎদ্বার, এই যে প্লাস এবং মাইনাস, এই দুটো তড়িৎদ্বারের মধ্যে একটা বিভবের পার্থক্য হলো। সেই যে বিভব প্রভেদ, সেই যে বিভবের পার্থক্য, সেটাকে আমরা বলি তড়িৎ চালক বল। সংজ্ঞাটা কি করে লিখব, কি না, তড়িৎ বর্তনীর কোনো অংশে যদি অন্য কোনো শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়,
তখন যে বিভব পার্থক্য সৃষ্টি হয় সেইটাই হচ্ছে তড়িৎচালক বল। এখানে কি হচ্ছে অন্য শক্তি কি সেটা, এখানে রাসায়নিক শক্তি। রাসায়নিক শক্তি কিসে রূপান্তরিত হচ্ছে, তড়িৎ শক্তিতে। একটু ভেবে দেখো ব্যাটারিতে কারেন্ট পাই কেন, ব্যাটারি থেকে আমরা কারেন্টটা পাচ্ছি কোত্থেকে, ওই ব্যাটারির ভেতরে কিন্তু তড়িৎ বিশ্লেষণ ঘটনাটা ঘটানো হয়, ফলে সেখানে একটা কেমিক্যাল চেঞ্জ হয়, রাসায়নিক পরিবর্তন হয়, এবং রাসায়নিক পরিবর্তন হওয়ার সময় রাসায়নিক শক্তিটা কেমিক্যাল এনার্জিটা ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট হয়, এবং যখনই তোমার তড়িৎ শক্তিতে রূপান্তরিত হলো তখনই একটা তড়িৎ বিভবের সৃষ্টি হবে, বিভব পার্থক্য সৃষ্টি হবে, সেই বিভব পার্থক্যটাই কিন্তু তড়িৎচালক বল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরেকবার বলে দিই, তড়িৎ কোষের তড়িৎ বর্তনের কোনো অংশ যদি অন্য কোনো শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তখন যে বিভব পার্থক্য সৃষ্টি হয় সেটা হচ্ছে তড়িৎচালক বল। আমরা এটাকে আরও মানে সহজ করে বোঝানোর জন্য এরকম একটা সংজ্ঞা দিয়ে থাকি যে তড়িৎ কোষের মুক্ত বর্তনী অবস্থায়, মানে একটা তড়িৎ কোষ যদি নিই আমি, প্লাস আর মাইনাস ব্যাটারির দুই প্রান্ত যদি নিই, তখন তাদেরকে আমি জুড়বো না, তাদেরকে আমি কোনো বর্তনীর সাথে না জুড়ে, অর্থাৎ মুক্ত বর্তনী, কোনো বর্তনী নেই, এই অবস্থায় প্লাস তড়িৎদ্বার ও মাইনাস তড়িৎদ্বারের মধ্যে যে বিভবের পার্থক্য সেটাকেই আমরা বলি তড়িৎচালক বল। আরেকবার বলে দিই, এটা হচ্ছে দ্বিতীয় সংজ্ঞাটা বলছি একটু সহজ করে বলার জন্য, যে তড়িৎ বর্তনীর তড়িৎ কোষের মুক্ত বর্তনী অবস্থায় ধনাত্মক ও ঋণাত্মক তড়িৎদ্বারের মধ্যে বিভবের যে পার্থক্য সেটাকে আমরা বলি তড়িৎচালক বল। অর্থাৎ তড়িৎচালক বল কিন্তু হচ্ছে এক ধরনের বিভব প্রভেদ। স্বাভাবিকভাবেই এর একক কি হবে, এর এককও কিন্তু সেই ভোল্টই হবে, এর এককও কিন্তু ভোল্ট অর সিজিএস স্ট্যাট ভোল্ট। হ্যাঁ, এইবার আমরা যখন তড়িৎচালক বল পেয়ে গেলাম এবং দেখতে পাচ্ছি যে তড়িৎচালক বলও বিভব পার্থক্য, আবার বিভব প্রভেদ তো বিভব পার্থক্য বটে, তাহলে তাদের মধ্যে কিছুটা মিল আবার কিছুটা অমিল দুটোই থাকবে আমাদের তড়িৎচালক বল এবং বিভব প্রভেদ আর তড়িৎচালক বলের সাদৃশ্য বৈসাদৃশ্য দুটোই পড়ে নিতে হবে। বৈসাদৃশ্যের মধ্যে আমরা কি বলবো, আমি বৈসাদৃশ্যটাই বেশি, আমি পয়েন্টগুলো বলছি, তোমরা একটু, অনেক পয়েন্ট আছে, হ্যাঁ তোমরা একটু মাথায় রাখো, আমি লিখছি না, লেখার সময়টা হবে না। বিভব প্রভেদ কি, যে কোনো বর্তনীতে আমরা যদি তড়িৎ কোষ ব্যবহার করি, সেই তড়িৎ কোষটা যুক্ত অবস্থায় যে বিভব পার্থক্য পায়, অর্থাৎ ছবিটা দিয়ে বোঝায়, এই ব্যাটারিটা যখন আমি কোনো একটা লোড, এটা একটা লোডকে বোঝানো হচ্ছে, লোড মানে ধরো এটা লাইট হতে পারে, ফ্যান হতে পারে, এই অবস্থায় যে বিভবের পার্থক্য, এই যে জায়গাটায় যে বিভবের পার্থক্য সেটা হচ্ছে বিভব প্রভেদ। আর তড়িৎচালক বলে কি বলা হচ্ছে, যে বর্তনীটা মুক্ত অবস্থায় থাকতে হবে, অর্থাৎ কোনোভাবে কোনো কিছু তড়িৎ বর্তনী যুক্ত করা না অবস্থায় যে বিভবের পার্থক্য সেটা হচ্ছে তড়িৎচালক বল। স্বাভাবিকভাবে বিভব প্রভেদের মানটা হয় ছোট। কেন ছোট, কারণ যখন যুক্ত করা হলো তখন এর মধ্যে যে তড়িৎ শক্তি সেটা অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয়েছে, সেই জন্য এর মানটা হয় ছোট, কিন্তু তড়িৎচালক বলের মানটা হয় বড়, কারণ এখানে তড়িৎ শক্তি অন্য কোনো শক্তিতে রূপান্তরিত না হওয়ার ফলে কোনো অপচয় হয়নি। আচ্ছা, বিভব প্রভেদ হচ্ছে ফলাফল। তড়িৎচালক বল থাকলে তবে বিভব প্রভেদ, তড়িৎচালক বল না থাকলে ব্যাটারি আসবে কোত্থেকে, ব্যাটারি না থাকলে তাহলে বিভব প্রভেদ সৃষ্টি হবে না, অর্থাৎ তড়িৎচালক বল হচ্ছে ফলাফল আর তড়িৎচালক বল হচ্ছে কারণ। বিভব প্রভেদ হচ্ছে ফল, এটা হচ্ছে ফল আর এটা হচ্ছে কারণ। আচ্ছা, আরেকটা বৈসাদৃশ্য যদি বলি, যে এইখানে তড়িৎ শক্তি অন্যান্য শক্তিতে রূপান্তরিত হয়, মানে তড়িৎ শক্তি থেকে আলোক শক্তি, তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি, মানে ফ্যান চলা, লাইট জ্বলা, এগুলো হয়। আর এখানে অন্যান্য শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, মানে একটু আগে বলেছি রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়েছে, সৌরশক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হতে পারে। হ্যাঁ, এই হচ্ছে চারটে বৈসাদৃশ্য। আর সাদৃশ্য কি আছে দেখো, প্রথম সাদৃশ্য হচ্ছে দুটোই কিন্তু বিভব পার্থক্যকে সূচিত করে। বিভব প্রভেদও হচ্ছে এক ধরনের বিভব পার্থক্য, তড়িৎচালক বলও কিন্তু এক ধরনের বিভব পার্থক্য। আর দ্বিতীয় সাদৃশ্য কি, দুটোরই একক হচ্ছে ভোল্ট, এরও একক ভোল্ট, হ্যাঁ এরও একক ভোল্ট, এরও একক ভোল্ট। তাহলে এই হচ্ছে সাদৃশ্য। তাহলে আমরা এই অবধি আজকের ক্লাসটাকে আমরা করলাম। এরপরে আমরা নেক্সট যেদিন চলতড়িৎটা পড়বো সেদিন এর ক্লাসে আমরা তড়িৎ প্রবাহ মাত্রা কি, মানে যেটাকে আমরা কারেন্ট বলে জানি, সেটা কিন্তু এখনো ঢুকতেই পারলাম না, সেই প্রবাহ মাত্রা বা কারেন্ট কি সেইটা একটু পড়বো। আর তার সঙ্গে কারেন্ট সংক্রান্ত একটা সূত্র আছে, সেটা হচ্ছে ওহমের সূত্র, সেইটা একটু জানবো। আজ ক্লাসটা এই অবধি থাকলো, তোমরা একটু পড়াশোনাটা কন্টিনিউ করো।